আপনার যারা সবচেয়ে কাছের লোক, যাদের মাথায় হাত দিয়ে আপনি বলেন এই তোরা হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, যাদের সাথে বুক মিলায় কুলাকুলি করেন, নাতির চেয়েও কম বয়সী ছেলে পেলে যাদেরকে বানায় ফেলেন বাংলার প্রধানমন্ত্রী, তারা যখন বলে না না আমরা তো ইলেকশন মানি না, তখন আমরা কিন্তু বুঝি ইউনূস সাহেব রাত্রের বেলা আপনি তাদেরকে বলে দিয়েছেন আমি ইলেকশনের ডেট ঘোষণা করব, তারেক রহমান সাহেব সহ বিএনপিকে খুশি করার জন্য কিছুদিন, আর তোরা রাত্রের বেলা পরের দিন স্লোগান দিবে ইলেকশন মানি না। পিআর না হইলে এটা পিআর না কি কয়, আমরা ইলেকশন মানি না, হ্যাঁ প্রপোর্শনাল প্রেজেন্টেশন, আরে বাপ রে বাপ, না হলে মানে না। কয়েকদিন পরে কইব না আমাদের সবাই দুইটা করে বিয়ে না করায় দিলে আমরা ইলেকশন মানি না। আর মৌলানা সাদ্দিনী আছেন ওই যে জামাতের আমির, এখন শুনলাম আল্লাহ তারে ভালো করুক, সবাইকে সুস্থ রাখুক, আমি শুনলাম উনারা এখন আবার বলতেছে এইটা না হইলে কিছুদিন পরে কইব আবার যে আপনারা যদি আমাদেরকে মোটামুটি ভাবে আরো ওই যে ইসলামিক শরীয়ত মতে 4টে করে বিয়ে করায় না দেন তাহলে ইলেকশন মানুষ। কাজে উনারা কত ধরনের অজুহাত খুঁজবে ইলেকশন না করার জন্য। আমি ইউনূস সাহেবকে বলি ওই যে এই কথাটা আপনার সম্পর্কে আমি সবসময় বলি, আজকেও বললাম, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া দাঁড়ো। আপনি কি সেই চরিত্রের মানুষ? তা না হলে ইলেকশন দিয়েছেন, ইলেকশন স্টিক করেন। এখন আবার দেখি নির্বাচন কমিশনের সাথে একটু আগায় 3 পা পিছায়, কি যেন কি কইতে চায়। এটা কি একটা দেশ, কার ভিতরে কি আছে আল্লাহ জানে, কিছু জানে না। বাংলাদেশের মানুষ কিছু জানে না কি হতে যাচ্ছে, এই দেশটা কার। শুধু আজকে দেখলাম চট্টগ্রাম বন্দরটা মোটামুটি নতুনদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। এইটা করার জন্য দেরি করতেছেন কিনা, যাতে করে ওই সেন্ট মার্টিন দ্বীপে কোন দেশের স্টিমার লাগতে পারে অথবা করিডোর দিয়ে দিতে পারেন, এইসব করার জন্য ইলেকশনের নামে বাহানা করতেছেন কিনা আমি জানি না। কিন্তু এই কথাগুলো কইলে যারা আমাদেরকে হত্যা করার হুমকি দেয়, আমরা যাদেরকে বলি যে যারা মুক্তিযুদ্ধ মানে না, তারা হলো রাজনৈতিক ভাবে, কালকে কি বলছি আজকেও আমি কথাটা বলবো, এটাই তারা যারা মুক্তিযুদ্ধকে মানে না, রাজনৈতিক ভাবে তারা বেজন্মা, এই দেশে থাকার তাদের কোনো রাইট নাই। এই কথাটা আমি আবারও আজকে বললাম। মুক্তিযুদ্ধ মানবেন না আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গোলাম আজম নিজামীদের ছবি টাঙাইবেন আর স্লোগান দেবেন পাকিস্তান জিন্দাবাদ, আর সেটা আমাদের মান্য চলতে হইব, তাইলে আমরা দেশপ্রেমিক আপনাদের সাথী। এটা মানি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজাকারদের একটা কারখানা বানাইছেন, এটা নেতা বানাইছেন এক রাজাকারের বাচ্চারে, ভাইস চ্যান্সেলর, এদেরকে বানাইছেন সব হলে এইখানে বাংলাদেশটাকে একটা ধ্বংস করার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে একটা সিনিয়র মাদ্রাসা বানাইছে। আমরা এগুলো মানি না বললে ফজলুর রহমানদেরকে হত্যা মাইরেন, যারা মারতেছেন আমাকে আমি আবারও বলছি, বাংলাদেশের 18 কোটি মানুষ, বাংলাদেশের সমস্ত মানুষকে আমি বলতে চাই যে আমাকে যারা হত্যা করবে তারা হইল এরা যারা বাংলাদেশের স্বাধীনতা মানে না, যারা 71কে মুক্তিযুদ্ধ মানে না। আমি যদি কোনো কারণে মৃত্যুবরণ করি, মৃত্যু নর্মালি না অ্যাবনর্মালি, তাইলে বুঝতে হবে ওরা আমাকে হত্যা করছে। এমনকি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে হত্যা, আমি নিহত হইলে ওইটা ধরে নিতে হবে যে এর পিছনে তাদের কোনো আগের দিন হাত ছিল, যাতে ফজলুর রহমান অ্যাক্সিডেন্ট করে মরে। আমি তো এখনো বিশ্বাস করি একজন বীর প্রতীক এই দেশের একজন সেনাপতি ছিল, আমাদের বাহিনীর সেনাবাহিনীর একজন সেনাপতি ছিল হারুনুর রশিদ। সে কিভাবে মারা গেল আমি এটার বিচার চাই এবং তদন্ত চাই। যদি সে অ্যাবনর্মালি মারা গিয়ে থাকে কেউ করে তাকে, আমি তার বিচার চাই। এই দেশে কে কখন কই দিয়ে মরতেছে, প্রধান সেনাপতি ছিল সে মরে গেল গা, মনে হলো যেমন একটা সাধারণ একটা মানুষ মারা গেছে। আমি তাই আজকে আপনি আমাকে এই সুযোগ দিচ্ছেন, আমি আপনাকে ধন্যবাদ জানাই। এই দেশে এখন যা চলছে, যদি একটা নির্বাচন সঠিক সময়, যে সময়টা ইউনূস সাহেব উচ্চারণ করছে সেই সময় না হয়, আমি বলে দিলাম দেশ থাকবে কি থাকবে না, এটা কিন্তু ইতিহাসে লেখা থাকবে, এই দেশের স্বাধীনতা থাকবে কি থাকবে না। যে নির্বাচন হবে, ডক্টর ইউনূস নির্বাচন দিতে চান? আমি আপনাকে এইভাবে বলি কথাটা, আওয়ামী লীগ 3 বার ভোট করছে, 14 সন, 18 সন, 24 সন।
শুধু বিএনপি যায় নাই, জামাত যায় নাই। 18 সনে গেছিল, যদি আমি পরে বলছি, কিন্তু জাতীয় পার্টি গেছিল, আরো কিছু দল গেছিল। কিন্তু দেখা গেল ভোটের বেলায় 10%-এর বেশি, 12%-এর বেশি ভোট কাস্ট হয় না, জোর করে ভোট কাস্ট করাইতে হয়। এমনকি আওয়ামী লীগের যে 40%, 42% ভোট আছে, তারাও সেন্টারে যায় না, কারণ এটা নিয়ে তারা কোনো ইন্টারেস্ট ফিল করে না, দেখে যেতে তো কোনো কম্পিটিশন নাই। কম্পিটিশন নাই, এটা গিয়া কি লাভ হবো? এর চেয়ে হ্যাঁ, এক দুপুর ঘুমায় নেই মানুষ, এক দুপুর ঘুমায়, আর কি বৃষ্টির দিন হলে খিচুড়ি দেখায়, মানুষ ভোটে যায় না। এইবারও যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট হয়, আওয়ামী লীগ তো আসলে বাদ হইতে হবে, আমার যেটা মনে হচ্ছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি ভোট হয়, তাহলে তো আগে আপনি 40-42% ভোট বাদ দিয়ে দিলেন। তাইলে ভোটের মধ্যে কম্পিটিশন হইব কার? বিএনপি থাকবে এক রকম নম্বরে, তার সাথে কিছু দল থাকবে, আর জামাত থাকবে তার বিপক্ষে, তার সাথে কিছু দল থাকবে। কারণ জামাত হইল মুনাফেকদের একটা দল, জামাতের রাগ করতে পারে। আমি তাদেরকে বলি, খালেদা জিয়ার অসীম সহ্য, তা না হলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া থাকতেই যে বেইমানিটা আপনারা যে বিএনপির সাথে করছেন, খালেদা জিয়া যদি আপনাদেরকে গত 15 বছর আঁচল দিয়ে ঢাইকে না রাখতো, তাহলে আপনাদের দল বঙ্গোপসাগরে পড়ে গেল। সেই জামাত ইসলাম আরো কিছু দল নিয়ে বিরুদ্ধে কন্টেস্ট করবে। যখন একদিকে বিএনপি থাকবে আর একদিকে জামাত থাকবে, ভোটের যে আগ্রহটা মানুষের সেই রকম থাকবে না। এখন আজকে দেখলাম জামাত বলল যে যদি ওই আনুপাতিক হারে ভোটের রেজাল্ট দেওয়া না হয়, ভোট দেওয়া না হয়, তাহলে আমরা ইলেকশনে যাব কিনা চিন্তা করব। এনসিপিও একই কথা বললো, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, এই তিনটা দল যদি না যায়, শুধু বিএনপি যায়, তাইলে আর বিরুদ্ধে যাওয়ার রইল কে? তখন তো ইলেকশনের কোনো ইন্টারেস্ট থাকবে না। ইউনূস সাহেব ইচ্ছা করলেও একটা ইলেকশন করে কোনো পৃথিবীকে বুঝাইতে পারবে না। ওই সেটাকে আপনি যে বলছিলেন যে ওই যে সর্প হইয়া দংশন করে ওঝা হইয়া ঝাড়ে, সেই ফর্মুলাই পরে কিনা আর কি, যে সেই ফর্মুলাই ইউনূস সাহেব যখনই ভোট হবে না, ইউনূস সাহেব বলবে হ্যাঁ আমি তো কত চেষ্টা করলাম, আমি আরো কিছুদিন থাইকা দেখি আপনাদেরকে। এখন দেখি 28-29 সনে একটা ভোট হইলে হইতেও পারে, এইটাও লেখে। আরে আমি প্রতিদিন সকালে উঠে দেখি তো, আর রাত্রে কিছু কথা এমন দেখি যে কিছু কিছু কথা দেখি অনেক রাত্রে ঘুম হয় না, অনেক রাত্রে ঘুম হয় না। এটা কি একটা দেশ আমরা বানাইছিলাম? আমি বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করি, এইরকম একটা দেশে কি বাস করা যায়, যে দেশে প্রত্যেক দিন দেখেন আপনি মব হচ্ছে, ডাকাতি হচ্ছে, খুন হচ্ছে, বিচার নাই, আচার নাই, কিচ্ছু নাই, যে দেশে পুলিশের কোনো মূল্য নাই, যে দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘরে বসে থাকে, যে দেশে কিছু লোক চুরি ডাকাতি বদমাইশি লুণ্ঠন করে, তাদের হইল দেশ। যারা সচিবালয়ে বসে থাকে ইসলামী ছাত্র শিবিরের নামে বা অন্য ছাত্র সংগঠন নামে বা এনসিপির নামে, যারা এই দেশে শুধু সচিবালয় বেচা খায়, অফিস বেচা খায়, চাকরি বেচা খায়, কন্ট্রাক্টারি বেচা খায়, এদের হইল দেশ। এর চেয়ে কিন্তু আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলি, এর চেয়ে খারাপ সময় কোনোদিন বাংলাদেশে ছিল না। এখন যে ধরনের লুটপাটটা হচ্ছে, সেই লুটপাট হইতেছে বাংলাদেশে। আর সমস্ত লুটপাটের জন্য দায়ী হইল কে? যাকে চোহারায় গিনলি বলে কেষ্টা বেটাই চোর। এটা জানেন তো রবি ঠাকুরের সেই কবিতা, যাকে চোহারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর। যা কিছু হবে বাংলাদেশে, দোষের বাগিকে আওয়ামী লীগ তো পলাইছে, এখন দোষের বাগি হইল বিএনপি। চান্দাবাজ, দান্দাবাজ, খুনবাজ সব হইল বিএনপি। কে কয়ে দেয়? জামাত। কয় কে? জামাতের টেলিভিশন, জামাতের ইউটিউব। কে এটাকে সাপোর্ট করে? জামাতের লোকজন বা এই শ্রেণীর লোকজন যারা স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা মনে করতেছে বিএনপি কে যদি চান্দাবাজ ধান্দাবাজ কইয়া আনপপুলার করে ফেলে দিতে পারি, আওয়ামী লীগ পালাইছে, বিএনপি চলে যাবে, আমরা চিরদিনের জন্য এই দেশটাকে পাকিস্তান এবং আফগানিস্তান বানাইতে পারবো। এই চক্রান্তটা চলছে। এই চক্রান্তটা অনেকেই বুঝে না। আমি দেখলাম আমার দলেরও অনেকেই বলে, আমি একখানে গেলে পরে বিএনপির কর্মীরা যখন আমার দেখে দৌড়ে এসে বলে আপনি যা বলেন ঠিক বলেন, কিন্তু অনেকের মুখ থেকে যেসব কথা শুনি, না না দেশ ভাগ করুন যাইতো না, এই 54 বছর ধরে দেশ কেমনে ভাগ করে, অনেকের মুখ থেকে শুনি। হায় হায়, আমি তো ভাগ করতে চাই না। আমি তো কোনোদিন বলি নাই জামাত ইসলাম আলবদর রাজাকার।
আমি তো বলছি সেই দিন 5ই আগস্টের পরে যখন জামাতে ইসলাম বলা শুরু করলো, যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিল মুক্তিযুদ্ধের নামে, এরা আল্লাহর কাছে মাপ চাও, তোমরা মহাপাপী। যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিল সেই দিনও তো আমি বুঝলাম, আরে আমি তো এমন জায়গাতে যাইতেছি, আমি তো ডাকাইতের পিছনে সবকিছু হারাই ফেলছি। আমি তখনই বলছি, রাজাকারের বাচ্চারা, মুক্তিযুদ্ধকে যদি বলো মহাপাপ তাইলে কিন্তু সাবধান, আমরা কিন্তু এখনো জীবিত আছি মুক্তিযোদ্ধা। তখন বলছি, আমি তো সবসময় জামাতকে বলছি, হে জামাত ভাইয়েরা আমার, তোমরা 54 বছর আগে যা হয়েছে তোমরা মাপ চাই ফেলো, আমরাও বাদ দিয়া দেই। তোমরা ইসলামের নামে রাজনীতি করো, আমরা গণতন্ত্রের নামে রাজনীতি করব। আরেকজন কমিউনিস্ট পার্টির নামে রাজনীতি করবে, করো। তোমরা যদি ভোটে পাস করতে পারো, ইসলাম কায়েম করো। আমি তো কতবার কথাগুলা বলছি। এরপরে ফজলুর রহমান এলো সবচেয়ে খারাপ। আমি তো এটা বলতে চাই যে জামাত এখন 7% ভোটের মালিক হয়ে 70%-এর পাওয়ার দেখায়। এই দেশে তো থাকার মতো ইচ্ছা করে না যে জামাতের 7% ভোট সে 70%-এর পাওয়ার দেখায়। আবার আমাদের নেতারা দেখে হাসা 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 কি কি যেন করে টোরে। 70%-এর পাওয়ার দেখো, আমি কি বলতে পারি না ঠিক আছে 70%-এর পাওয়ার দেখো, ইলেকশন করে দেখাও তো কয়টা সিট পাও, সারা বাংলাদেশে কোথায় কয়টা সিট পাও, চ্যালেঞ্জ করো। না, এটা করব না। শুধু চক্রান্ত করিয়া মানুষকে ইসলামের নামে ধর্ম ব্যবসা করিয়া মানুষকে ভুল বুঝাইয়া, ধর্মপ্রাণ মানুষকে ভুল বুঝাইয়া এই দেশে শুধু বিনা নির্বাচনে ক্ষমতায় থাকতে চাইবা। আর যারা আমরা যুদ্ধ করছি এরা হইলাম মহাপাপী। ঘরটা আমরা করে দিছি, বিল্ডিংটা আমরা করে দিছি, জমিটা আমরা করে দিছি, এই দেশে তোরা থাকস, লজ্জা করে না? মুক্তিযোদ্ধাকে এইভাবে হুমকি দেশ লজ্জা করে না? তোর বাপের যুদ্ধ করছে না আমি করছি? তোর বাপের বয়স তো ওই সময় 4 বছর আছিল, আমি যুদ্ধ করছি। আমার দেশে থেকে আমারে হুমকি দেশ, আমি মুক্তিযোদ্ধা? মার তো দেখি, মাইরে ফেলবি। আমি সমস্ত মানুষকে সাক্ষী রেখে বলতে চাই, এই সব বেয়াদবদেরকে আপনারা বাংলাদেশের 18 কোটি মানুষ চিনে রাখেন। আপনাদেরকে আমি হাত জোর করে বলি, আমার কোনো কথা নাই, ইলেকশন চাই না, মন্ত্রিত্ব চাই না, এমপিগিরি চাই না, কিচ্ছু চাই না আমি নিজে ব্যক্তিগত ভাবে। কিন্তু আমি মুক্তিযুদ্ধকে যারা অপমান করে তাদেরকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই আমি ছাড়বো না। যারা মুক্তিযুদ্ধকে বলবে যে দেশে যুদ্ধ হয় নাই, এই দেশ 30 লক্ষ লোকের রক্ত বৃথা গেছে, এদেশে মায়ের চোখের জল বৃথা গেছে, এদেশে পিতার হাহাকার বৃথা গেছে, এদেশের সন্তানের কান্না বৃথা গেছে। আজ থেকে 54 বছর আগে বাপের সামনে মেয়ের ধর্ষণ করছে, সব বৃথা গেছে। আমাকে আজকে মান্য ফেলতে হবে? কোন বেটার কথায় মানবো? কে পাওয়ার আশায় মানবো? হ্যাঁ মানবো। কোনটা মানবো? 71 যুদ্ধ হয়েছিল, যুদ্ধ করে 1000 বছর পরে বাঙালি জাতি যুদ্ধের মাধ্যমে দেশটাকে স্বাধীন করছিল, বাঙালি জাতির একটা রাষ্ট্র হয়েছিল। ভুল ত্রুটি সহ আমরা এই রাষ্ট্রটাকে এনে লইছি। এই বেটারা, এই রাজাকারের বাচ্চারা, 1970 সনে পাকিস্তান আমলে 375 কোটি টাকার বাজেট হয়েছিল পূর্ব পাকিস্তানে, এখন 7 লক্ষ কোটি টাকার বাজেট হয়। বাংলাদেশ করে খুব খারাপ করছি। হ্যাঁ, কোন বাঙালির সন্তানের একটা ব্যাংক ছিল না, এখন শত শত বাঙালির সন্তানের ব্যাংক আছে, ডাইরেক্টর আছে, ইন্স্যুরেন্স কোম্পানি আছে। কোন বাঙালির ছেলে জেনারেল ছিল না, কোন বাঙালির ছেলে লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল ছিল না। সেইটা বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে, যুদ্ধ হওয়ার কারণে হয়েছে। কোন বাঙালির ছেলে সচিব ছিল না, কোন বাঙালির ছেলে এডিশনাল সচিব ছিল না, কোন বাঙালির ছেলে এই দেশে বিদেশে বড় চাকরি পাইতো না। কোন বাঙালির ছেলে বিদেশে গিয়া ওই আমেরিকাতে, লন্ডনে, ইউরোপে, সৌদি আরবে, আবুধাবিতে, সমস্ত জায়গাতে কোটি কোটি বাঙালি এখন টাকা পাঠায়। বাঙালির ছেলেদের একটা পাসপোর্ট পাইতো না। সেই বাঙালির ছেলেরা এখন বলে না মুক্তিযুদ্ধ হয়েছে না, মুক্তিযুদ্ধ ঠিক হয়েছে না, এটা হয়েছিল না। আমি এদেরকে বলি, নিমক হারামের বাচ্চা, বাংলাদেশের খায়া পাকিস্তানের গুণ গাও, মুক্তিযোদ্ধার খাও রাজাকারের গুণ গাও, এটা কইলেই খারাপ। ফজলুর রহমান, মুক্তিযুদ্ধ মান্য সব করো, সব করো,
দেখি বাপের পাঠাইলে ইলেকশনে আসো। এই পঞ্চগড় যে আমাকে কথা বললা, পঞ্চগড় তেতুলিয়া আটোয়ারি সিটে কয় বুট পাও দেখুন তো, আটোয়ারির বেটা, আক্তারের বেটা, দেখুন তো কত বুট পাও। ইলেকশন করে দেখে তো, কোন সময় গিয়া পাও ধরো জামাতের, কোন সময় গিয়ে পায়ে ধরো হেফাজতে ইসলামের, কোন সময় গিয়ে পায়ে ধরো কি আন্দোলন, ইসলামী আন্দোলনের। এখন আবার গাড়ে চড়তে চাইতেছো বিএনপি। হে বিএনপি দেখলে পড়ি, নেতারা দেখলে পড়ি বুকে জড়ায় ধরে পায়ে সালাম করে, ভাই যা কইছি মাফ করেন, আমরা একটা সিট দিয়েন। এই তো তোমাদের রাজনীতি। এই ধরনের চালাক চতুর, এই ধরনের বেঈমান ছেলে পেলে, লোভী, এই ধরনের বাটপার ছেলে পেলে, এই ধরনের মানুষকে হত্যা করে যারা কক্সবাজারের সমুদ্র সৈকতে বেড়াতে যায়, 5 স্টার হোটেলে থাকে, এই সব ছেলে পেলের কাছে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে দিতে হবে। আর এটার বিরোধিতা করলে ফজলুর রহমানকে মেরে ফেলা। আমি তাই আপনার কাছে, আপনার মাধ্যমে সারা দেশবাসীকে বলতে চাই, এইসব বেয়াদব ছেলেদেরকে চিনে রাখুন। এই বেয়াদবদের থামানোর কেউ নাই। না, নাই। এই পৃথিবীতে আল্লাহ এদেরকে জন্ম দিয়েছে, এদেরকে থামানোর কেউ নেই। এরা হইলো আজরাইলের সন্তান, এরা হইলো আজরাইলের সন্তান। এদেরকে কেউ থামাইবে না। এরা হইলো বেয়াদব, বেতমিজ, বেতাসির।